ভিডিওটা যেদিন শুট করতেছি তার ঠিক আগের দিন সুজুকি জিক্সার 250 লঞ্চ হয়েছে। তো প্রাইস আপনারা সবাই দেখছেন। বাইকটা কিছুদিন পরে অ্যাভেলেবল হবে, মানুষের হাতে আসবে, আমার হাতেও আসতে পারে। টেস্ট রাইড দেবো, তারপরে রিভিউ করব। আগের মডেল দ্যাট মিনস 150 সিসি থেকে 250 সিসিতে কী কী আপগ্রেড এবং রাইডিং এক্সপিরিয়েন্স কেমন সেটা শেয়ার করব। বাট তার আগে একটু আমরা 150 সিসি নিয়ে কথা বলি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি জিক্সার 150 FI ABS এই বাইকটা চালাই এবং বাইকটা আমার কাছে আছে প্রায় 1 বছরের বেশি সময়। তার মানে এই 1 বছরে আমি বাইকটা রাইড করছি প্রায় 20,000 কিলোমিটারের বেশি, স্পেসিফিক্যালি বললে 21,000 কিলোমিটারও পার হয়ে গেছে। তো এই 20,000 কিলোমিটার দ্যাট মিনস প্রায় 15 থেকে 16 মাস এই বাইকটা রাইডিং এক্সপিরিয়েন্স আমার কেমন ছিল, এই বাইকটা থেকে কি কি ফিডব্যাক পাইছি, কি কি বেনিফিট ডিসবেনিফিট, কি কি প্রবলেমস আমি এখন ফেস করতেছি, সেইটা নিয়ে আজকের এই ভিডিও। সো আর দেরি না করি, চলেন ভিডিওতে যাই। How did you feel whenever you rode your bike for the first time in your life? Well, that was one of the best feelings that I have ever had in my life. With my Phantom Suzuki Gixxer FI ABS 2023. সুজুকি জিক্সার FI ABS বাইকটা আসলে হালের ক্রেজ বললেও ভুল হবে না। মোটামুটি ইয়াং জেনারেশনের সবার কাছেই একটা ক্রাশ এই বাইকটা। অ্যান্ড আমার কাছেও যে খারাপ লাগে তা না, কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে লুকসই কি বাইকের সব, পারফরমেন্সটাও তো ম্যাটার করে। সুতরাং চলেন আজকে দেখি এই বাইকটা আমি যে 1 বছর চালাইছি, সেই 1 বছর দ্যাট মিনস আমি এই 1 বছরে বাইকটা 20,000 কিলোমিটার চালাইছি। অ্যান্ড এই 20,000 কিলোমিটারে হাউ ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অ্যাজ এ রাইডার। এই ভিডিওটা কোনো রিভিউ না, এই ভিডিওটা কোনো স্পেসিফিকেশনস রিলেটেড কোনো ভিডিও না, এই ভিডিওটা কোনো পাওয়ার জেনারেট কতটুকু করে, কতটুকু টর্ক তৈরি করে, এইসব রিলেটেড কোনো ভিডিও। ভিডিওটা হচ্ছে একদম র এবং ভিডিওটা হচ্ছে একদম অ্যাজ এ রাইডার আমি ডে টু ডে কমিউটে এবং মাঝে মধ্যে বিভিন্ন ট্যুরে কীরকম পারফরমেন্স পাইছি এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ভিডিওটাতে আমি বাইকের ইন্ডিভিজুয়াল কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব ওভারঅল, যে বাইকটা চালায় আমার অ্যাকচুয়ালি কেমন লাগছে, অ্যান্ড বাইকের কিছু নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমি কিছু পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আমি বলবো আমার অ্যাকচুয়াল রাইডিং এক্সপিরিয়েন্সটা ওভারঅল কেমন ছিল, অ্যান্ড 2,80,000 টাকা বর্তমান প্রাইসে এই বাইকটা কেনা কতটুকু যুক্তিযুক্ত। ভালো দিক খারাপ দিক সেগুলো বিষয়ে আলোচনা করার আগে আসেন একটা ছোট্ট কথা বলি। সেটা হলো এই বাইকটা কিন্তু আমার লাইফের প্রথম বাইক। অনেকে আমার কাছে জানতে চান যে অ্যাজ এ বিগিনার এই বাইকটা নেওয়া কেমন হবে। তাদেরকে আমি বলতে চাই আমি কিন্তু বাইক চালাতে পারতাম না, আমি এই বাইকটা কেনার পরেই বাইক চালানো শিখছি। সো আর আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এই বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করি নাই বা কোনোভাবে কোনো জায়গায় পড়ে যাই নাই, এরকম কোনো মেজর ইস্যুস আমার হয় নাই। তার মানে আমি বলতে পারি যে বিগিনার হিসেবে এই বাইকটা ভালো, খারাপ না। তবে বিগিনার বাইক হিসেবে ভালো হলে যে ওভারঅল সবকিছুতে ভালো হবে এমন কোনো কথা নাই, আবার ওভারঅল সবকিছুতে খারাপও হবে এমন কোনো কথা নাই। ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে বাইকটা কতটুকু আমাকে সাপোর্ট দিচ্ছে এবং তার থেকে কতটুকু ফিডব্যাক আমি পাইছি এবং একই সাথে কি কি ইস্যুস আমি ফেস করছি। চলেন আমরা পুরো ভিডিওটা দেখি। তো বিশেষ কথা এটাই, বিগিনার হিসেবে বাইকটা যথেষ্ট ভালো, অ্যান্ড যারা বিগিনার আছেন তারা বাইকটা কিনে এটা দিয়ে চালানো শিখতে পারেন, এটা কোনো বিগ ডিল না। কিন্তু সব কথার মেইন কথা একটা, বাইকটা আমাকে যেভাবে সাপোর্ট দিছে সেভাবে আপনি তার থেকে সাপোর্টটা নাও পেতে পারেন। আবার বাইক যেসব ইস্যু আমি ফেস করছি সেসব ইস্যু আপনি ফেস না করতে পারেন, অথবা এর চেয়ে বেশি ইস্যু ফেস করতে পারেন। সুতরাং চয়েস ইজ ইয়োর্স।
আমার কথায় প্রভাবিত হয়ে কেউ বাইকটা যদি কেনেন, তারপরে যদি দেখেন যে আমি যেভাবে ফিডব্যাক দিছি সেরকম ফিডব্যাক যদি না পান, তাহলে আমাকে দোষারোপ করবেন না, তার জন্য আমি দায়ী না। বাইক কিনবেন এবং ইউজ করবেন, রাইড করবেন, সম্পূর্ণ এটা আপনার ব্যাপার। খানা আপকি রুচির মতো, বাইক রাইডিং ইজ আপকি রুচি। আপনার যদি মনে হয় এই বাইকটা আপনার জন্য যুক্তিযুক্ত, কিনতেই হবে, তাহলে কিনবেন। যদি মনে হয় যে না আমি অন্য পয়েন্ট কনসিডার করবো, দেন কনসিডার অ্যানাদার পয়েন্ট। বাট আমি সবসময় একটা কথা বলি, ডিসিশন যেটা নেবেন সেটা ওয়াইজ ডিসিশন নেবেন, যাতে পরবর্তীতে পস্তাইতে না হয়। আমার ভিডিও দেখে বাইক কিনতেই হবে এমন কোনো কথা নেই। তো চলেন আমরা শুরু করি। আমরা ফার্স্টে আলোচনা করব হচ্ছে এই বাইকের কিছু নেগেটিভ পয়েন্ট, যে পয়েন্টগুলো আমি বিভিন্ন গ্রুপ খুঁজে বা বিভিন্ন মানুষের কাছ থেকে ইউজার রিভিউ নিয়ে পাইছি, এবং আমিও কিছু কিছু ফেস করছি, বাট অন্যান্যরা আরও অনেক কিছু ফেস করছে আমি দেখছি। ফার্স্ট অফ অল হচ্ছে এই বাইকটার একটু ব্যাটারি ইস্যু আছে। ব্যাটারি ইস্যুটা হচ্ছে যে যেমন কিছুদিন পরপরই দেখা যায় যে স্টক বাইক আপনি 1-2 হাজার কিলোমিটার চালাইছেন, 5-7 হাজার কিলোমিটার চালাইছেন, ব্যাটারি গন, বাইক স্টার্ট হচ্ছে না। যেহেতু এটাতে কোনো কিক স্টার্ট নাই, সুতরাং আপনার সেই ব্যাটারি চেঞ্জ না করা পর্যন্ত আপনি বাইকটা স্টার্ট দিতে পারতেছেন না, আনলেস আপনি ওই 4-5 গিয়ারে উঠায় তারপরে বাইকটা ঘুরে স্টার্ট দাও। দ্যাট উইল বি ভেরি হ্যাসেল অ্যান্ড এটা একটা রিস্কিও বটে। এরপরে যে ইস্যুটা মেইনলি আমি সবার কাছ থেকে শুনি এবং আমি নিজেও ফেস করছি, সেটা হচ্ছে আমাদের বাইকের বিল্ড কোয়ালিটি ইস্যু। ইয়েস, এই বাইকটার বিল্ড কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক। কেন আমি আপনাকে দেখাই। আপনি বাইকটা 1 বছর চালাচ্ছেন বা কিছুদিন পরে দেখবেন হচ্ছে বাইকের কালারগুলো ওঠা শুরু করছে, বিভিন্ন জায়গায় ফেড হওয়া শুরু করছে, অ্যান্ড দেখবেন যে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়ে যাচ্ছে অনেক বেশি। মানে মনে হচ্ছে যে এটাকে একটু হাত দিয়ে টাচ করলে স্ক্র্যাচ পড়ে যাবে। সো এটা একটা বড় ইস্যু, বিল্ড কোয়ালিটি। এটা আগে ছিল না, এই 2023-এর মডেলগুলোতে আমি প্রচুর পরিমাণে দেখছি এটা। ও আরেকটা কথা, সেটা হচ্ছে ব্যাটারি ইস্যু। যেটা আমি বললাম, ব্যাটারি ইস্যুটা কিন্তু আমি পাই নাই। আমার বাইকটা অলরেডি 21,000 কিলোমিটার প্লাস রানিং, বাট এখন পর্যন্ত আমার এক্সেলফের বেশি কখনোই দিতে হয় নাই। সো আই ডোন্ট নো অন্যদের ব্যাটারি ইস্যুটা কেন হচ্ছে। আই গেস হেডলাইট অন করে বাইক স্টার্ট দেওয়াটা একটা বড় ইস্যু, ব্যাটারি ইস্যু হওয়ার কারণে। হেডলাইট অন করে বাইক স্টার্ট করা হোক বা হেডলাইট অফ করে বাইক স্টার্ট করা হোক, ইট ডাজন্ট ম্যাটার। কারণ হেডলাইট অন করে বাইক স্টার্ট করলে ব্যাটারির উপর চাপ পড়ে, ঠিক আছে, কিন্তু ব্যাটারিটার ভোল্টেজ ড্রেইন হয়ে যাচ্ছে। অনেকেই আফটার মার্কেট অনেক ধরনের জিপিএস বা এরকম ট্র্যাকার ইনস্টল করেন, তাদের ব্যাটারি এই প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে। বাট অনেকে অনেক কিছু ইউজ না করেও ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। তার মানে এটা বোঝাই যায় যে এই বাইকের ব্যাটারির কোয়ালিটিটা খুবই বাজে। একটা রিনাউন্ড কোম্পানি, জাপানিজ কোম্পানি, এত দামি একটা বাইক সেল করতেছেন, আমার মনে হয় একটু ভালো কোয়ালিটির ব্যাটারি দিলে এমন কোনো ক্ষতি হয় না। আর একটা ভালো কোয়ালিটির 12 ভোল্টের ব্যাটারির দামেও এমন বেশি কিছু না যেটা কোম্পানি প্রোভাইড করতে পারে না। চলেন আমরা দেখি আমার বাইকে 20,000 কিলোমিটার পরে কোন কোন জায়গায় কি কি ধরনের স্ক্র্যাচ পড়ছে। ফার্স্ট অফ অল এই যে এই জায়গাগুলোতে কিছু স্ক্র্যাচ পড়া শুরু হয়েছে। এইখানে অ্যাকচুয়ালি আমি স্টিকার করাইছিলাম, তারপরেও দেখেন স্টিকারের উপর থেকে হচ্ছে স্ক্র্যাচগুলো পড়া শুরু করছে। সো এইখানে স্ক্র্যাচ পড়বে, যেহেতু ট্যুরে যাই বাঞ্জিকট দিয়ে বাইকগুলো বাঁধি, সুতরাং এইখানে স্ক্র্যাচ পড়াটা খুবই স্বাভাবিক। এইখানে স্ক্র্যাচ আছে, এই পাশে তো এই যে স্টিকারগুলো উঠে যাচ্ছে এবং এখানেও স্ক্র্যাচ আছে। বাইক বাঁধি এখানে এই যে বাঞ্জি কটগুলো লাগার ফলে এখানে দাগগুলো পড়ে, বাট এরকম দাগ আমি আসলে অন্য কোনো বাইকে দেখি নাই। তারপরে আরও বেশ কিছু জায়গায় আছে, দো আমার বাইকে স্ক্র্যাচের পরিমাণ অনেক কম। আমি চেষ্টা করছি যতটুকু যত্ন করা যায়, বাট আমার মনে হয় অন্যরাও বাইকটা যদি একটু যত্ন করে ইউজ করেন, প্রত্যেকদিন বের হওয়ার সময় মুছেন। আর যেহেতু বাইকটার কালার ব্ল্যাক, সো বাইকে আসলে যে বিভিন্ন জায়গায় মোটামুটি মানে একটু বের হইলেই, একটু ধুলার ভিতরে গেলেই ধুলা পড়ে যায়। সো এটা একটু মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নিলে আমার মনে হয় স্ক্র্যাচের পরিমাণ কমে আসবে। তারপরে যে এই হ্যান্ডেলবারে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ আছে, এই জায়গাগুলোতে এই যে জং পড়া শুরু হয়েছে, সামনেও কিছু জায়গায় স্ক্র্যাচ আছে। এই যে আমার এখানে একটা বড় মেজর স্ক্র্যাচ ছিল, এটা অ্যাকচুয়ালি আমার নিজের ভুলে। আমি এখানে হচ্ছে একটু একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেছিলো, সেখানে বড় একটা স্ক্র্যাচ পড়ে, বাট আমি এটা স্টিকারিং করছি। বাট এটা ইস্যুস না, এটা বাইকে আসলে স্ক্র্যাচটা পড়তো না। স্ক্র্যাচগুলো বেসিক্যালি পড়তেছে হচ্ছে আমার যা মনে হয় সেটা হলো ময়লা থাকার কারণে, এবং ময়লা যখন হচ্ছে সেই সময় যদি আপনি বাইক হাত দিয়ে মুছেন বা এমন কোনো কাপড় দিয়ে মুছেন যার কারণে হচ্ছে স্ক্র্যাচগুলো বসে যায়। আর কালার উঠে যাওয়া, এটার বিল্ড কোয়ালিটি ইস্যুর ভিতরে আরেকটা, যেটা আমি দেখাইলাম যে কালার উঠে যাচ্ছে। এইটা আসলে কোম্পানি আমার জানি না, 2,80,000 টাকা দিয়ে একটা বাইক আপনি যখন একটা কাস্টমারকে সেল করতেছেন তখন বিল্ড কোয়ালিটিটা মনে হয় আমার আরেকটু ভালো হলে বেটার হয়। একটা বাইক একজন মানুষ 1 বছর ইউজ করবে না, যারা রেগুলার কমিউটের জন্য বা নর্মাল ইউজের জন্য ইউজ করেন তারা বাইকটা আমার মনে হয় প্রায় বেশ লম্বা সময় ইউজ করবেন। আমিও লম্বা সময় ইউজ করতে চাচ্ছি, বাট আই ডোন্ট নো এই বাইকটা এরকম কালার কোয়ালিটি কেন। কিছুদিন পরে তো তাহলে বাইক সাদা হয়ে যাবে, আমাকে তো আবার কালার করতে হবে। আর
ইউজারদের জন্য আমার একটা সাজেশন, সেটা হচ্ছে আপনারা একটু যত্ন করে ইউজ করবেন, বাইকটা রেগুলার ওয়াশ করবেন। আর সিরামিক কোটিং পালিশ সেগুলো আমি জানি না কতটুকু ইফেক্টিভ করা, আমি করি নাই, বাট এটুকু করলে কতটুকু হবে আই ডোন্ট নো। আমার মনে হয় না করাই বেটার। এটা তো গেছে বিল্ড কোয়ালিটি, কালার ইস্যু, ব্যাটারি ইস্যু, এরপরে আসেন গিয়ার শিফটিং ইস্যু, যেটা হচ্ছে গিয়ে এই বাইকের সবচেয়ে বড় প্রবলেম বলে আমার মনে হয়েছে। এই বাইকের গিয়ার শিফটিং সিস্টেমটা এত শক্ত, ক্লাচ শক্ত না আসলে, ক্লাচ তো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, বাট সকালবেলা যখন আমি বাসায় সকাল 6টা বা 6:30টার সময় যদি আমি বাসার নিচে গ্যারেজে বাইকটা স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ার দিই, সেই সময় আমার কাছে মনে হয় যে এই আমার বিল্ডিংয়ে সবাই জানে যে আমি বাইকে ফার্স্ট গিয়ার দিচ্ছি। এটা কেন, মানে এটার গিয়ার শিফটিং ইস্যু এত শক্ত গিয়ার শিফটিং হওয়ার তো কোনো দরকার ছিল না আমার মনে হয়, আরেকটু স্মুথ করলে ভালো হতো। পিলিয়ন বা আমি যখন পিলিয়ন নিয়ে রাইড করতেছি বা নিজেও রাইড করতেছি, গিয়ার ডাউন শিফট করতে গেলে বাইক এত জোরে ধাক্কা মারতেছে, মনে হচ্ছে যে না এখানে খুলে পড়ে যাবে। সো গিয়ার শিফটিং ইস্যুটা সলভ করাটা আসলে আমার মনে হয় কোম্পানি উচিত। আমি সুজুকির সব বাইকে দেখছি গিয়ার শিফটিং ইস্যুটা বেশ কমন, এটা অনেক শক্ত গিয়ার, তো এটা আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, গিয়ার শিফটিং ইস্যুর পরে আসেন যে ইস্যুটা নিয়ে আমি সবচেয়ে বেশি সাফার করছি, সেটা হচ্ছে মিটারের লাইট কেটে যাওয়া ইস্যু। এইটা এই ইস্যুটা আমি এই জিক্সার ছাড়া অন্য কোনো বাইকেই কখনো দেখি নাই। মিটারের লাইট কেটে যাওয়া ইস্যু মানে হচ্ছে আপনার মিটারটার ভিতরে যেই লাইটগুলো আছে সেই লাইটগুলো কেটে যাবে। আমি প্রচুর ইউজার দেখছি এই সমস্যা, মিটারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এইটা আসলে কতটুকু যত্ন নিয়ে আমি জানি না মিটারটা তৈরি করা হয়েছে, মিটারের লাইটগুলো ইনস্টল করা হয়েছে আই ডোন্ট নো। এখানে একটা গ্যাসকেট থাকে, একটা সিলিং থাকে, সেই সিলিংটাও যে কতটুকু ডিউরেবল আই ডোন্ট নো। মিটারটা আমি কখনো খুলি নাই, বাট তার আগেই দেখা গেছে যে কিছুদিন আগে আমার মিটারে এক সাইড পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়। তো তারপরে আমি এটা আবার ঠিক করি, ঠিক করার পরেও দেখা যায় কিছুদিন পরে আবার যা তাই অবস্থা হয়েছে। সো আমার মনে হয় এটা খুব বড় একটা নেগেটিভ পয়েন্ট। এই ইস্যুটা আমি অন্য কোনো বাইকে কখনোই দেখি নাই। আসেন আপনাদেরকে মিটারের কালারের প্রবলেমটা দেখাই। এই যে এটা যদি আমার মিটার হয়, তেল নাই একদম, দেখেন এই যে এই জায়গাগুলো কিন্তু ব্লু আছে, আমার মিটারটা ব্ল্যাক করা, মানে দিনের বেলা এটা নেগেটিভ ডিসপ্লে, রাত্রেবেলা এটা ব্লু থাকে। আর দেখছেন এই জায়গাগুলো যে ব্ল্যাক হয়ে গেছে, কালারের ডিফারেন্সটা এই যে এখানে হচ্ছে কীরকম আর এই জায়গাটায় কালারটা কীরকম, এটার কথা আমি বলতেছিলাম যে আমি এটা ঠিক করছিলাম কালারটা, দ্যাট মিনস মিটারের নিচের লাইট কেটে গেছিলো, সেই লাইটটা ঠিক করছি, বাট স্টিল আবার যা তা অবস্থা হয়েছে। এই সমস্যা আমি এই বাইক ছাড়া আর কোনো বাইকে দেখিনি। তো এরপরে আমরা আসি হচ্ছে সাসপেনশনের সমস্যাটা নিয়ে। সাসপেনশনটা হচ্ছে এটার অনেক অনেক শক্ত, অ্যান্ড পিলিয়ন যখন পিছনে বসে, আর পিলিয়ন সিটটাও এত বেশি হার্ড, পিলিয়ন পিছনে বলে যে ভাই আমি তোর আকাশে উড়ে যাব। পিলিয়ন সিটটা হার্ড কারণ হচ্ছে এটা বলতেছে স্পোর্টস কমিউটার বাইক, স্পোর্টস সেগমেন্টের নেকেড কমিউটার হোয়াট এভার ইট ইজ, বাট এটা একটা জগা খিচুড়ির নাম আমার কাছে মনে হয়েছে। সিটটা আরেকটু সফট করলে আমার মনে হয় ভালো হইতো। আমি সিটটা ডাউন করার কথা বলতেছি না, সিটটা সফট করার কথা বলতেছি, যেটা কিন্তু টু বি নোটেড। অ্যান্ড তারপরে আরেকটা জিনিস, সেটা হলো কি এটা সাসপেনশনটা বেশ শক্ত। এই শক্ত সাসপেনশনটা আমার মনে হয় আরেকটু সফট করলে বেটার হইতো, বাট যেহেতু সিটটা উঁচু করে দিছে, সাসপেনশনটা সফট করলে আবার পিছনে চেসিসে কোনো প্রেশার পড়তো কিনা আই ডোন্ট নো, আমি ইঞ্জিনিয়ার না। বাট থিং ইজ দ্যাট এটা আমার পার্সোনালি মনে হয়েছে যে এই দুইটা ইস্যু সলভ করলে আমার মনে হয় পিলিয়ন নিয়ে রাইড করাটা আরেকটু ইজি হতো। এবং আমি নিজেও একদিন পিলিয়ন হিসেবে বসছি, পিছনে পিলিয়ন হিসেবে বসে আমার কাছে মনে হয়েছে ভাই এটা তো আমি আসমানে বসে আছি। তো বেশি স্পোর্টি লুক করতে গিয়ে পিলিয়নের কমফোর্টটা নষ্ট করে দিলে আমার মনে হয় পিলিয়ন নিয়ে রাইড করাটাই বাইকে কঠিন। সিঙ্গেল রাইডের জন্য এটা খুব ভালো অপশন, সেটা নিয়ে আমি বেনিফিটসে আসতেছি, বাট পিলিয়ন নিয়ে এটা আসলে একটা বড় ইস্যু। এবার আসেন যে হিটিংয়ের প্রবলেমটা নিয়ে সবাই অনেক কথা বলেন, হিটিং ইস্যুস আর কি বাইকটার। তো এটা একটা এয়ার কুলড ইঞ্জিন, ন্যাচারালি অ্যাসপিরেটেড, সুতরাং এটা একটু হিট হবে স্বাভাবিক। তারপরেও আমার মনে হয় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করলে হিটিং ইস্যুটা কমানো সম্ভব, এবং ক্লাচের ব্যবহার কমাইলে আমার মনে হয় হিটিং ইস্যুটা কমানো সম্ভব। তারপরেও এটা বেশ ভালোই হিট হয়, প্রথম দিকে ইনিশিয়ালি অনেক হিট হইতো, এখন কম্পারেটিভলি অনেক কম হয় ইঞ্জিনটা যখন ইউজড টু হয়ে গেছে। বাট হিটিং ইস্যুটা আরেকটু সলভ করলে বা এটা আরেকটু সফিস্টিকেটেড করলে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ভালো একটা ডিল হতে পারে। এটা যদি এয়ার কুলের জায়গায় অয়েল কুল ইঞ্জিন করা হয় সেক্ষেত্রেও এটা কিন্তু একটা ভালো অপশন। এই 250 সিসি যেই জিক্সারটা আসতেছে সেই জিক্সারে কিন্তু অয়েল কুল ইঞ্জিন। সো ব্রাদার্স আসেন এখন বাইকের সবচেয়ে বড় যেই প্রবলেমটা এবং সবচেয়ে মেজর যেই প্রবলেমটা সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে এই বাইকের টাইমিং চেইনের একটা বড় রকমের সমস্যা আছে।
আপনারা অনেকে বুঝেন না, আপনারা হচ্ছে গিয়ে কিছুদিন পর পর বলেন বাইকের সাউন্ড নষ্ট হয়ে গেছে, ট্যাপিড অ্যাডজাস্ট করা যেটাকে আমরা বলি, বা ভালভ ক্লিয়ারেন্স করা যেটা আমরা বলি, ভালভ ক্লিয়ারেন্স করার পরেও দেখা যায় যে এই প্রবলেমটা কিছুদিন পর পর হচ্ছে। তো এমন একটা জায়গায় ভিডিও করতে আসছি, একটু পর পর গাড়ি যায়, ভাবছিলাম এই জায়গাটা ফাঁকা, একটু পর পর গাড়ি যাইতেছে। আমার মনে হয় আমারে দেখলেই সবাই পিছন পিছন গাড়ি চালানোর জন্য চলে আসে। হোয়াট এভার, এটা টাইমিং চেইনের একটা বড়সড় প্রবলেম আছে। টাইমিং চেইনের কারণে যে ঝনঝন আওয়াজটা আপনারা বলেন বা ঝের আওয়াজটা, এই ঝনঝন বা ঝের আওয়াজটা বেসিক্যালি টাইমিং চেইনের প্রবলেমের কারণে হয়। একটা বাইক 2,80,000 টাকা প্রাইসে আমি কিনতেছি এখন, সেই বাইকের ইঞ্জিনের ভিতরে টাইমিং চেইনটা যদি ঠিকঠাক মতন কাজ না করে এবং টাইমিং চেইনটার বিল্ড কোয়ালিটি যদি এতটুকু খারাপ হয় যে 10-15-20 হাজার কিলোমিটারেই আমার টাইমিং চেইনটা চেঞ্জ করতে হচ্ছে বা টাইমিং চেইন এরকম বড়সড় ইস্যুস অ্যারাইজ করতেছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা কোম্পানির জন্য বড়সড় কনসার্ন। তো এই টাইমিং চেইনের প্রবলেম আমারটাতেও আছে, অ্যান্ড আমার মনে হয় টাইমিং চেইনটা চেঞ্জ করে ফেলাটাই বেটার, আফটার মার্কেটের দিকে যাওয়াটা উত্তম। কারণ কি, আপনি এই টাইমিং চেইনটা কিছুদিন পরপরই চেঞ্জ করতে হবে যদি আপনি স্টকটা ইউজ করেন, কারণ স্টকটাই এরকম। স্টক টাইমিং চেইনটা আপনি যতই ইনস্টল করেন 1-2-3 হাজার কিলোমিটার পরে দেখবেন আপনার যা তাই অবস্থা। এটা ইঞ্জিন অয়েলের প্রবলেমের কারণে অনেকে মনে করে থাকেন, বাট এটা আসলে ইঞ্জিন অয়েলের প্রবলেমের কারণে হয় না, এটা ভালভ ক্লিয়ারেন্সের প্রবলেমের কারণেও খুব একটা হয় না। কারণ ভালভ ক্লিয়ারেন্সটা আপনি ঠিকঠাকভাবে যখন রাখবেন তারপরেও দেখবেন কিছুদিন পর পর এই ঝেনঝেন আওয়াজটা হচ্ছে। সো এই প্রবলেমটা বেসিক্যালি শুধু টাইমিং চেইনের ইস্যুসের কারণে। আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই বাইকের। আমার সাউন্ডটা এখনও মোটামুটি খারাপ না, ভালো আছে, বাট তারপরেও একটু ঝেনঝেন আওয়াজ করে টাইমিং চেইনের প্রবলেমের কারণে। আসেন আমরা একটু বাইকের সাউন্ড শুনি। রেডি, 3, 2, 1। দেখছেন এই যে একটা হালকা একটু ঝের করে আওয়াজ করে, এই আওয়াজটাই মূলত টাইমিং চেইনের প্রবলেমের কারণে। এছাড়া অল ওকে, আপনি যদি ভালভ ক্লিয়ারেন্সটা ঠিকঠাকভাবে রাখেন সেই ক্ষেত্রে এটার সাউন্ড ভালো থাকবে এবং ভালো ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, রেগুলার ইন্টারভালে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড রেগুলার ইন্টারভাল বলতে আমরা একটা টাইম ডিউরেশন বলি না, আমরা একটা কিলোমিটার ডিউরেশন বুঝি। তবে কিলোমিটার ডিউরেশনটা যতদিন পর্যন্ত ইঞ্জিন অয়েলটা ভালো আছে, আপনি যদি টেস্ট করতে পারেন তার ভিসকোসিটি দেখে বুঝতে পারেন যে এটা ইউজ করার মতো, ততদিন আপনি ইউজ করবেন। ডাজন্ট মিন যে একটা ইঞ্জিন অয়েল আপনাকে 1500, 2000, 2500 কিলোমিটার পরেই চেঞ্জ করতে হবে। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, অ্যান্ড in that video I will discuss about when to change your engine oil and how to measure the viscosity or assume the viscosity of your engine oil. আমি এবার আপনাদেরকে একটা আমার পার্সোনালি প্রবলেমের যেটা আমি ফেস করছি সেটার কথা শোনো। এটা জানি না আমার বাইকের নিজের ইস্যু কিনা, কারণ অন্যান্য কোনো বাইকে আমি আসলে এই ইস্যুটা ফেস করতে দেখি নাই, খুব কম দেখছি। সেটা হচ্ছে আমার বাইকের বল রেসারের প্রবলেমটা। আমি এই বাইকের বল রেসারটা 2বার চেঞ্জ করছি, একটা 10,000 কিলোমিটার, একটা 20,000 কিলোমিটার, মানে 19,000 কিলোমিটারে। বাট আমার বাইকটা 21,000 কিলোমিটার রানিং, এখনই আমার বল রেসারটা আবার প্রবলেম করতেছে, মানে কেমন যেন ফ্রি প্লেটা ঠিকঠাক মতন নাই, একটু ভালো রকম ইস্যুসই করতেছে। তো আমার কাছে মনে হয়েছে এইটা কি বল রেসারের সমস্যা। আমি কিন্তু স্টক বল রেসার এবং অরিজিনালটাই লাগাইছি, বাট স্টিল তারপরেও দেখা গেছে যে বল রেসারটার প্রবলেম। আমার মনে হয় এটা একটু খুলে গ্রিজিং করলে ঠিক হবে, অথবা এটা আবার চেঞ্জ করতে হবে। তো বল রেসারটা নিয়ে আমি সন্তুষ্ট না, কারণ আমি অনেক ইউজারের কাছে শুনছি অন্যান্য অনেক বাইকে যে বল রেসার স্টক দিয়ে 50, 60, 70 হাজার কিলোমিটার রান করে ফেলছে। অ্যান্ড ইয়েস, বল রেসারের প্রবলেম আজকে সলভ করে ফেলছি। এটা আসলে ভিতরটা একটু লুজ হয়ে গেছিল, তো এটাকে মোটরডকে নিয়ে গেছিলাম, মোটরডকে নিয়ে টাইট করছি। অ্যান্ড থ্যাঙ্কস টু অমিত ভাই ফ্রম মোটরডক, উনি এটা দেখে শুনে ঠিকঠাক করে দিয়েছেন। অ্যান্ড আমি অমিত ভাইকে আজকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এই প্রবলেমটা কেন হচ্ছে, মাত্র 1-1.5 হাজার কিলোমিটার আগে আমি বল রেসারটা চেঞ্জ করছি, বাট ওয়াই এটা আবার শুকায় গেছে বা এটা আবার নড়বড়ে কেন হয়ে গেছে। তো অমিত ভাই আমাকে যেটা বললেন সেটা হলো এই সুজুকি জিক্সারের বা বল রেসারের নিচে একটা সিল থাকার কথা, যে এই সিলটা আসলে বাইকগুলোতে দিচ্ছে না, বা এই বাইকটাতে আসলে নাই, আমারটাতে না, কোনোটাতেই নাই, অন্যান্য ব্র্যান্ডের বাইকে বা এটা আসলে নর্মালি থাকে। তো এই বাইকে যেহেতু নাই, গ্রিজগুলা বের হয়ে যায় বা ধুলাবালি ঢুকে এই বল রেসারটা অনেক সময় টাইট বা লুজ হয়ে যায়, যেই কারণে বল রেসারটা বেশি দিন লাস্ট করে না। তো এইগুলোই মোটামুটি আমি যে ইস্যুসগুলো ফেস করছি এই 20,000 কিলোমিটার রানে, সেই ইস্যুসগুলো আমার মনে হয় অন্যরা যদি অন্যভাবে চালান, আমার মতন করে না চালান বা আমার চেয়েও ভালো যত্ন করে চালান। আমি চেষ্টা করেছি আমার বাইকটাকে যতটুকু যত্ন করা যায়, বাট তারপরেও অনেক ধরনের ইস্যুস অ্যারাইজ করছে।
হয়তোবা অন্যদের আরও বেশ কিছু ইস্যুস অ্যারাইজ হতে পারে, যেমন ব্যাটারি ইস্যুটা কিন্তু আমার হয় নাই, অন্যদের ব্যাটারি ইস্যু প্রচুর পরিমাণে হয়। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটার হেডলাইটটা এলইডি লাইটটা ভালো, বাট এটা যদি প্রজেকশন এলইডি হইতো তাহলে আমার কাছে মনে হয়েছে যে ভালো আরও ভালো লাইট আউটপুট আমি পেতাম। তো এটা আসলে ইস্যুস না, এটা আমার কাছে একটা মনে হয়েছে যে ড্রব্যাক। তারপরে ইন্ডিকেটরগুলো যদি এলইডি ইন্ডিকেটর হতো, এই যে হ্যালোজেন ইন্ডিকেটর না হয়ে, সেটা আমার কাছে একটা ভালো পয়েন্ট মনে হতো। যাই হোক, এইগুলা হচ্ছে গিয়ে আমার যে ইস্যুসগুলো আমি ফেস করছি। এর পাশাপাশি আরও বেশ কিছু ইস্যুস আছে, যেমন অনেকে বলেন যে তাদের ডিস্ক টাল হয়ে যায় কিছুদিন পর। ডিস্ক টাল হয়ে যাওয়া মানে হচ্ছে ডিস্কের অ্যালাইনমেন্টটা ঠিক না থাকা, দেখা যায় যে ব্রেকের সাথে ঘষা লাগতেছে বারবার অ্যান্ড ডিস্কটা এরকম দুলতেছে। তো এই ডিস্ক টাল হয়ে যাওয়া বা দোলার ইস্যুসটা খুবই কমন আমি দেখছি। আল্লাহর রহমতে এই ইস্যুসটা আমি ফেস করি নাই। তো সার্ভিস সেন্টার থেকে বলে ডিস্কটা চেঞ্জ করে ফেলতে। আমার কথা হচ্ছে, একটা ডিস্ক 50-60-70 হাজার কিলোমিটার পর্যন্ত যায়, সেই ডিস্কটা আমি কেন চেঞ্জ করব? ডিস্কের টালের প্রবলেমটা আপনি সারাইতে পারবেন, অ্যান্ড আমার মনে হয় সারাই ফেলাটাই বেটার। তবে ডিস্কের টালটা এটা আসলে খুব বড় একটা ম্যাটার অফ কনসার্ন। একটা বাইকের ডিস্ক কেন এত দ্রুত টাল হয়ে যাবে? সো আমি যেই পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো উচিত কোম্পানির আসলে ঠিক করা, নাহলে এই প্রাইস রেঞ্জে বাইকটা তো জাস্টিফাইড হচ্ছে না, সেই বিষয়ে তো আসবই। সো দ্যাটস অল অ্যাবাউট আমার বাইকের কিছু ইস্যুস যেগুলো আমি ফেস করছি এই 20,000 কিলোমিটারে। এখন আসেন আমরা কথা বলি যে এই বাইকের থেকে কি কি বেনিফিট আমি পাইছি, অ্যান্ড হাউ ওয়াজ মাই রাইডিং এক্সপিরিয়েন্স ইন দিস 20,000 কিলোমিটার্স অর 1 year না এক্স্যাক্টলি 15 months. So let's find out. আচ্ছা, এতক্ষণ তো এই বাইকের অনেক কুকীর্তি গাইলাম, অনেক কথা বললাম যেগুলো নেগেটিভ। অনেকে শুনে কষ্ট পাবেন যে অনেক পছন্দের বাইক, তাদের অনেক প্রিয় বাইক, তারপরে এই বাইকের এত নেগেটিভ রিভিউ আমি কেন দিচ্ছি, অনেক কথা বলছি। সময় বলছি এই বাইকের পজিটিভ দিক নেগেটিভ দিক এইগুলা হচ্ছে রিলেটিভ। আমি যেরকম ফিডব্যাক পাইছি সেরকম ফিডব্যাক নিয়ে আমি আসলে আলোচনা করব, এটাই স্বাভাবিক। এই বাইকটা আমার কাছে 1 বছরের বেশি সময় আছে। আই হ্যাভ রিডেন দিস বাইক ফর মোর দ্যান 20,000 কিলোমিটার। এখন এটা প্রায় 21,000 কিলোমিটারের বেশি রান করতেছে। তো এই 21,000 কিলোমিটার আমি একটা কথা বলতে পারি, সেটা হলো এই বাইকটা আমাকে কখনো রাইডিংয়ে নিরাশ করে না। কারণ যখন যেখানে যেইভাবে যেই গাড়িকে ওভারটেক করতে চাইছি, যেভাবে আমি ম্যানুভার করতে চাইছি, যেইভাবে আমি এটাকে কথা শোনাতে চাইছি, ঠিক সেইভাবেই বাইকটা আমার কথা শুনছে। কখনো বিট্রে করে নাই, ব্রেক ফেইল করে নাই কখনো, আলহামদুলিল্লাহ। এই বাইকের 3টা পয়েন্ট আমার কাছে সবচাইতে বেশি ইফেক্টিভ এবং সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা কন্ট্রোলিং। বাইকটার কন্ট্রোলিং খুবই ভালো, এটা মানতেই হবে। বাইকের সাসপেনশন ফিডব্যাকটা একটু হার্ড হইলেও বাইকটার ওভারঅল কন্ট্রোলিং কিন্তু খুবই ভালো, অ্যান্ড সব কিছুতেই খুব ভালোভাবে বাইকটাকে কন্ট্রোল করা যায়। সেটা আপনি হাইওয়েতে রাইড করেন, ঢাকা সিটির ভিতরে রাইড করেন, স্পেশালি জ্যামের ভিতরে একটু এদিক সেদিক কাটা বের হয়ে যাওয়া যায়। বেসিক্যালি জিক্সার ইজ এ ভেরি ফান টু রাইড বাইক। এই বাইকটা নিয়ে এত মজা রাইড করে, স্পেশালি জ্যামের ভিতরে যেদিক সেদিক কেটে যেহেতু বের হয়ে যাওয়া যায়, কেউ জিক্সার চালায় আমার মনে হয় না বলবে যে এই বাইকটা রাইড করে কম মজা, তো রাইড করলে কষ্ট হয়। কখনোই আমার ব্যাক পেইন বা হাত পায়ে সেরকম ব্যথা হয় নাই যখন আমি সিটিতে রাইড করছি। হাইওয়েতে ট্যুরে গেলে হয়তো একটু হয়েছে, সিটটা অনেক শক্ত, এই কারণে পিঠে হালকা ব্যথা হয়েছে, হাতের কবজি বা পায়ে এইসব জায়গায় হালকা পাতলা ব্যথা হয়েছে, বাট নট লাইক স্পোর্টস বাইক। তবে আর এই বাইকের ব্রেকিং ফিডব্যাক সম্পর্কে যদি বলি, ব্রেকিং ফিডব্যাক অসাম, এক কথায় অসাম। কখনো আমার ব্রেক ফেল করে নাই, আমারটা সিঙ্গেল চ্যানেল এবিএস বলা। তো এবিএস এর ফিডব্যাকটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো সেইভাবে যদি আপনি ইঞ্জিন ব্রেক করে ব্রেক ধরতে পারেন, তাহলে এটা দিস বাইক উইল গিভ ইউ অ্যাম্পল অ্যামাউন্ট অফ ফান। অ্যান্ড এটার পাওয়ার ডেলিভারি সম্পর্কে কোনো কিছু না বললেই না, এটা একদম 100% স্ট্রিট ফাইটার বা নেকেড স্পোর্টসের একদম 100% স্পোর্টসও বলা যায় না, একদম কমিউটারও বলা যায় না, দুইটার মিশ্রণ। তো বাইকটা সব জায়গাতে খুব ভালো পারফর্ম করে। জিক্সারকে আপনি কোনো স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে 100% ফেলতে পারবেন না, আবার 100% নেকেড কমিউটারের ক্যাটাগরিতে ফেলতে পারবেন না। বাইকটা খুব ভালো পাওয়ার জেনারেট করে, স্পেশালি লো গিয়ারে। টপ গিয়ারে হয়তো বা স্পোর্টস বাইকগুলোর সাথে পারবে না, বাট ফার্স্ট সেকেন্ড বা লো গিয়ারে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো পাওয়ার জেনারেট করে। ইফ অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ পাওয়ার, যেটা দিয়ে আপনি খুব ভালোভাবেই কোনো কিছুকে ওভারটেক করতে পারবেন। হাইওয়েতে আমি কখনোই সাজেস্ট করি না এইভাবে করে খুব রিস্কি ওভারটেক করা। যখন আপনার সুযোগ হবে তখন আপনি ভালোভাবে ওভারটেক করতে পারবেন, অ্যান্ড এইটা আমার কাছে খুব ভালো প্লাস পয়েন্ট মনে হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট,
বাইকটা একটু পাতলা, ওজন একটু কম, স্পেশালি নেকেডটা। কিটওয়ালাটা হয়তো বা হাইওয়েতে এরকম প্যারা দেয় না, বাট ফাঁকা রাস্তায় যেখানে অনেক বাতাস আছে বা অনেক প্রবলেম, খুব উইন্ড ব্লাস্ট হয়, সেসব জায়গাতে বাইকটা একটু অবল করে, একটু দুলে আর কি। আর পদ্মা সেতুর উপরে সবচেয়ে বেশি প্যারা হয়েছে আমার। পদ্মা সেতুর উপরে পাশ দিয়ে একটা বাস গেলে আমার কাছে মনে হয়েছে যে বাইকটা হয়তো বা উড়ে পড়ে যাবে। তো এইটা আমার কাছে খুব একটা ইস্যুস না, যদি আপনি বাইকটা মেনটেন করতে পারেন, কন্ট্রোল করে চালাতে পারেন। বাট পিলিয়ন নিয়ে চালালে আবার এই প্রবলেমটা হয় না। পিলিয়ন নিয়ে বাইকটা চালালে দেখা যায় যে পিলিয়ন নিয়ে বাইকটা খুব স্টেবল থাকে, কারণ ওজন একটু বাড়ে। কিন্তু যখন পিলিয়ন ছাড়া একা রাইড করি সেই সময় বাইকটা একটু প্রবলেম দেয়। এছাড়া তেমন কোনো প্রবলেম আমার কাছে মনে হয় না। এবার একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো কি কি পার্টস আমি 20,000 কিলোমিটারে চেঞ্জ করছি। প্রথমত এয়ার ফিল্টার আমি চেঞ্জ করছি মোট 4টা, তার মানে প্রত্যেক 5,000 কিলোমিটার পর এভারেজ আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে। আমার বল রেসার চেঞ্জ করা লাগছে 2বার, দ্যাট মিনস অন অ্যান এভারেজ 10,000 কিলোমিটার পর আমার বল রেসারটা চেঞ্জ করতে হয়েছে। আমার ব্যাক চেসি বুশ যেটা, সেই চেসিস বুশটা আমার চেঞ্জ করতে হয়েছে 1বার, সেটা সম্ভবত 17,000 বা 17,500 কিলোমিটার আমি একটা মাস্টার সার্ভিস দিয়েছিলাম, সেই সময় চেঞ্জ করছি। সামনের চেইন স্প্রকেট, যেটা ছোট স্প্রকেটটা, সামনের চেইন স্প্রকেটটা আমি চেঞ্জ করছি 2বার। আমার পেছনের চেইন স্প্রকেট সহ পুরো চেইন সেটটাই সামনে চেঞ্জ করতে হবে, যেহেতু ঢাকা শহরে রাইড করি, প্রচুর ধুলাবালির মধ্যে রাইড হয় এবং চেইনটা একটু দুর্বল হয়ে গেছে, মাঝে মধ্যে স্লিপ করে, সুতরাং আই শুড চেঞ্জ মাই চেইন। আর কিছুদিনের মধ্যে হপফুলি চেঞ্জ করে ফেলবো। তারপরে চেঞ্জ করছি ব্রেক প্যাড, সামনের ব্রেক প্যাড আমার চেঞ্জ করা লাগছে 3টা এখন পর্যন্ত, বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করি নাই এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ ভালো আছে, স্টকটাই আছে। অ্যান্ড ইঞ্জিন অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার, যেটা ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার আমি রেগুলার ইন্টারভালে যতটুকু পরপর চেঞ্জ করা যায় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি, অ্যান্ড চেষ্টা করি প্রত্যেক 3.5 থেকে 4,000 কিলোমিটার পর পর এটা চেঞ্জ করে ফেলার। এবং এই 20,000 কিলোমিটার পরে আমি বাইকের মাইলেজ কেমন পাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলি। এখন আমি কিছুদিন আগে, এই 2 থেকে 3 দিন আগে মাইলেজটা টেস্ট করছিলাম। আলহামদুলিল্লাহ আমি ঢাকা শহরের ভেতরে 44.2 মাইলেজ পাইছি, একদম অ্যাকুরেট যদি হিসাবটা বলি। তো 20,000 কিলোমিটার পরে ঢাকা সিটির ভিতরে 100% রাইডে 44 মাইলেজ পাওয়াটা FI/ABS হিসেবে আমার কাছে মনে হয়েছে ভালো। অ্যান্ড ঢাকা সিটির বাইরে বহুত দিন যাওয়া হয় না, সো সিটির বাইরে গেলে বুঝতে পারবো যে এখন কেমন মাইলেজ পাচ্ছি। বাট শেষবারে যখন গেছিলাম সে সময় 52-53 মতো মাইলেজ আমি হাইওয়েতে পাইছি আর কি। ছিল চট্টগ্রাম একটা ট্যুর দিছিলাম, চট্টগ্রাম ট্যুর থেকে আসার পরে এটা হিসাব করা বেসিক্যালি। সর্বোচ্চ মাইলেজ যদি বলি তাহলে আমি হাইওয়েতে এখন পর্যন্ত 56 পর্যন্ত মাইলেজ পাইছি, যদিও এটা কেউ বিশ্বাস করতে চায় না, বাট কেউ যেন পেয়েছি, আমারও বিশ্বাস হয় নাই। তো এরকম মাইলেজ আসলে সবসময় পাবো না, আমি অ্যাভারেজ দেখছি 50 to 52, 53 এরকমই মাইলেজ আমি সিটি হাইওয়েতে পাই। সিটির ভিতরে 45 to 46, বাট এখন 44.2, কারণ প্রচুর জ্যামের মধ্যে রাইড করা হয়, ভাঙাচোরা রাস্তায় রাইড করা হয়। সো অ্যাভারেজ মাইলেজ নিয়ে আমার মনে হয় আমি সন্তুষ্ট। গ্রস ওয়েট, আমার ভিডিও এখনো শেষ হয় নাই, আরও বেশ কিছু অংশ বাকি আছে, বেশ কিছু না অল্প একটু অংশ বাকি আছে। এবং এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকের ভালো নাও লাগতে পারে, সেটা হচ্ছে এই বাইকটার সার্ভিস নিয়ে, দ্যাট মিনস কোম্পানির সার্ভিস নিয়ে, বাইকটার সার্ভিস না, যেটা হচ্ছে এই কোম্পানির দ্য মোস্ট নেগেটিভ ইস্যু। চলেন আমরা দেখে আসি যে এই সার্ভিস নিয়ে আমার কীরকম এক্সপিরিয়েন্স ছিল এবং আসলে এইটা কেমন সার্ভিস দেয় কোম্পানি থেকে, নট দ্য বাইক, অ্যাকচুয়ালি কোম্পানি আমাকে কেমন সার্ভিস দিছে আলটিমেটলি এই বাইকটা কেনার পরে, যেটাকে আমরা আফটার সেলস সার্ভিস বলি। এরপরে তো সবচেয়ে বড় যেই জিনিসটা একটা বাইক কেনার সময় বা বাইক কেনার পরে মানুষের একটা বড় ম্যাটার অফ কনসার্ন, সেটা হলো আফটার সেল সার্ভিস। সুজুকির আফটার সেল সার্ভিসের কথা যদি বলতে হয় দেন ইট উইল গেট আ নেগেটিভ মার্ক আমার কাছে অন্তত। জিক্সার বলেন, যে কোনো বাইক বলেন সুজুকি, সেটা আফটার সেল সার্ভিসে নেগেটিভ মার্কই পাবে। কারণ আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, যখন আমি বাইকটা কিনি, বাইকটা আমি কিনি 2023-এর আগস্ট মাসে প্রথম দিকে একবারে। তো বাইকের যেই নাম্বার মানে রেজিস্ট্রেশনটা কিন্তু আমি নিজে করছি, মানে বাইরে থেকে করছি আর কি, শোরুম থেকে করি না, কারণ শোরুম থেকে বেশি টাকা পয়সা চায়। তো যখন আমি শোরুম থেকে রেজিস্ট্রেশন করি নাই, সুতরাং ওরা একটা শোরুম পেপার আমাকে দিবে, দ্যাট মিনস বাইকের যে ফাইলটা, সেই ফাইলটা আমি বিআরটিতে জমা দেবো, অ্যান্ড আফটার দ্যাট বিআরটি উইল প্রসেস দিস ফাইল অ্যান্ড গিভ ভ্যালিডেশন। তারপরে হচ্ছে আমার একটা নাম্বার দিবে। সেই ফাইলটা ওরা বলছে ওরা বিআরটিএতে পাঠাবে, আমাকে দিবে না, মানে আমাকে একটা ফাইল দিবে, প্লাস হচ্ছে কি ওদের যে বিএসপি পোর্টাল আছে বিআরটিএর, সেই বিএসপি পোর্টালে আমার বাইকের ডকুমেন্টাল যে সকল ইনফরমেশন আপডেট করার কথা সেগুলা আপডেট করে দেবে, কারণ এটা আমি ম্যানুয়ালি আপডেট করতে পারি না, এটা শোরুম থেকে আপডেট করতে হবে।
এই যে আপডেট করে দেওয়ার কথা 15-16 দিন পার হয়ে যায়, তারপরেও এই আপডেটটা তারা করে নাই। অ্যান্ড তারা বলছে তারা করে দিবে। আমি 15-16 দিন পরে যখন আবার খোঁজ নিতে গেছি তখন দেখছি যে তারা তখন সেটা আপডেট করে নাই। কেন আপডেট করে নাই? কারণ তাদের কাছ থেকে আমি রেজিস্ট্রেশন করি নাই দেখেই তারা আপডেট করে নাই। তারা আমার কাছে আপডেট করার জন্য আবার টাকা চাইছে। সো আই হ্যাড টু সলভ দিস ইন আ ডিফারেন্ট ওয়ে। বাংলাদেশে আসলে টাকা এবং ক্ষমতা দুইটা দেখাইলেই কিন্তু এই ঘটনাগুলো সলভ করা যায়। তো টাকা দেখাই নাই, একটু ক্ষমতা দেখাইছি আর কি। সেই ক্ষমতার কথা না গেলাম, সেই কথাবার্তা কিছুই না বললাম। বাট এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয়েছে খুবই বিটার একটা এক্সপিরিয়েন্স। আমার বাইকের নাম্বার কেন শোরুম থেকে আমি করবো? শোরুম থেকে যদি আমি করতে না চাই, নিজে যদি আমি নাম্বার করতে চাই, তাহলে কি শোরুম বা কোম্পানি আমাকে সেটা অ্যালাউ করবে না ফর দেয়ার প্রফিট? এটা তো হতে পারে না। এটা একটা পয়েন্ট গেল। এরপর আসেন আফটার সেল সার্ভিসের কথা। বাইকটা কেনার পরে রেগুলার যে সার্ভিসগুলা ওয়ারেন্টি ক্লেম করার জন্য করা উচিত সেগুলো তো আমি অবশ্যই করাইছি 20,000 কিলোমিটার পর্যন্ত। তো এই সার্ভিসগুলো আমি যখন করাইছি আমার কাছে মনে হচ্ছে সার্ভিসগুলো ইফেক্টিভ না। একটা সার্ভিস সেন্টারে টেকনিশিয়ানরা তেমন কিছুই জানেন না, এবং সার্ভিস করতে গেলে দেখা যায় সার্ভিসের পরে বাইকের কন্ডিশন হয়ে গেছে আরো খারাপ। তো আমি কেন এই বাইকগুলা এই জায়গাতে সার্ভিস করাবো আপনি বলেন? আর এরকম দাম দিয়ে একটা বাইক যখন আমি কিনতেছি, তাহলে সেই বাইকের সার্ভিস তো আমাকে সেইভাবে করে কোম্পানি দিবে, তাই না? বাট সেটা তো কোম্পানি দিচ্ছে না। কোম্পানির সার্ভিস সেন্টারে গিয়ে যদি আমি আমার ইস্যুসগুলো বলে ঠিক আছে, তারপরে সেই ইস্যুসগুলো কোনোটাই সলভ করা হয় না। আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে দিই। আমি আমার বাইকের সেকেন্ড বা থার্ড সার্ভিসের পরে হুট করে দেখি আমার ডিস্ক থেকে প্রচন্ড আওয়াজ আসছে। তো আমি প্রথমে বুঝি নাই যে এই সমস্যাটা কেন হচ্ছে। ডিস্ক তো ভালো ছিল, ডিস্ক ব্রেক প্যাড তখনও চেঞ্জ করার মতন অবস্থায় যায়নি, আমি দেখছি। তো আমি যখন সার্ভিসের পরে দেখি যে ডিস্ক প্যাড থেকে ব্রেক প্যাড থেকে আওয়াজ আসতেছে, তারপরে আমি আবার বাইরে এক জায়গায় চেক করলাম, দেখলাম যে ওরা ব্রেক প্যাডটা ঠিকঠাকভাবে লাগায় না। এবং আমি এরকম এক্সাম্পলও দেখছি যে ব্রেক প্যাড ঠিকঠাকভাবে লাগায় নাই, স্ক্রুটা টাইট করে নাই, রাস্তায় চলতে চলতে ব্রেক প্যাড থেকে ব্রেক খুলে চলে গেছে। ব্রেকের মাস্টার সিলিন্ডারে যে ক্যালিপারটা, সেই ক্যালিপারটা খুলে ঝুলে যেতে পারে। মাস্টার সিলিন্ডারে সেই ক্যালিপারটা খুলে রাস্তায় ঝুলতেছে। এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো তো আসলে অ্যাকসেপ্টেড না, তাই না? তবে সব কথার শেষ কথা, 2,80,000 টাকায় প্রাইসটা কি জাস্টিফাইড? আমার কাছে অবভিয়াসলি না। 2,80,000 টাকায় বাইকটা ওভার প্রাইসড। যদিও আমি বর্তমানে আর এক্সপেক্ট করি না ইয়ামাহা অ্যান্ড সুজুকি ভালো প্রাইসিং করবে বাংলাদেশে, কারণ সুজুকি ইয়ামাহা বর্তমানে বাংলাদেশের টার্গেটটাই হচ্ছে বেশি প্রফিট করা কম ফিচার দিয়ে। বাট এই দামে আপনি কিন্তু অন্য অনেক ব্র্যান্ডের বেশ ভালো ভালো বাইক পাবেন, এর চেয়ে কম দামে পাবেন ভালো ফিচারওয়ালা। অ্যান্ড অবভিয়াসলি আই উইল সাজেস্ট টু গো ফর দোজ বাইকস, বিকজ আপনি যদি চিন্তা করেন আপনি জাপানি প্রোডাক্ট কিনবেন, দিজ আর নট অ্যাকচুয়াল জাপানি প্রোডাক্টস, দিজ আর সিকেডি, দ্যাট মিনস কমপ্লিটলি নকড ডাউন প্রোডাক্টস। দে আর মেড ইন বাংলাদেশ, দ্যাট মিনস অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। কিছু কিছু বাইক আছে যেগুলো ইন্ডিয়ান মেড, ইন্ডিয়া থেকে পার্টসগুলো আসতেছে, বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, অথবা ইন্ডিয়া থেকেই পুরাটা আসতেছে অফিসিয়ালি। আমি সবসময় সাজেস্ট করব বেশি ফিচারওয়ালা অ্যাডভান্সড টেকনোলজিওয়ালা বাইকটা কিনতে। সুতরাং এর চেয়ে কম প্রাইসে যদি একটা বাইক আমার ভালো সার্ভিস দিতে পারে, ভালো অপরচুনিটিস প্রোভাইড করতে পারে, ভালো ফিচার্স দিতে পারে, কেন আমি সেই বাইকটা নিব না? অবভিয়াসলি সেই বাইকের দিকে আমার যাওয়া উচিত। সুতরাং আমি মনে করি 2,80,000 টাকায় এই বাইকটা অবভিয়াসলি ভ্যালু ফর মানি না, খুবই ওভার প্রাইসড। এবং নতুন জিক্সার 250 অ্যান্ড SF 250 তো অবভিয়াসলি আরও বেশি ওভার প্রাইসড আমার কাছে মনে হয়েছে। সুতরাং দে আর নট রিকমেন্ডেড অ্যাটলিস্ট বাই মি। হ্যাঁ, এই বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স খুব ভালো, চালায় খুব মজা, আমার কাছে খুবই ভালো লাগছে। বাট তারপরেও টাকার তো একটা মূল্য আছে, তাই না? আপনার যদি নিজের হার্ড আর্নড মানি হয়, তাহলে অবভিয়াসলি আমার মনে হয় আপনি এটা কেনার আগে একবার চিন্তা করা উচিত যে বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। কারণ 2,80,000 টাকা এটাতে অনেক ফিচার্সই নাই, যেই ফিচার্সগুলো এর চেয়ে কম দামি বেশ কিছু বাইকে একই সেগমেন্টের আছে। আপসাইড ডাউন সাসপেনশন থাকলে আমি এটাকে সাজেস্ট করতে পারতাম, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ থাকলে আমি সাজেস্ট করতে পারতাম, অয়েল কুলিং সিস্টেম থাকলে আমি সাজেস্ট করতে পারতাম। বাট বিইং অ্যান এয়ার কুলড বাইক, যেটার কোনো স্লিপার ক্লাচ বা অ্যাসিস্ট ক্লাচ নাই, তারপরে কোনো রকম আপসাইড ডাউন সাসপেনশন নাই, বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না, সেই বাইকটা 2,80,000 টাকা দিয়ে আমার কাছে কোনোভাবেই জাস্টিফাইড মনে হয়নি। এখন অনেকে বলতে পারেন যে আমি কেন নিছি।
থিং ইজ দ্যাট সেই সময় আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেক যদি কাজ করতো তাহলে হয়তো বা আমি নিতাম কি না জানি না, বাট আই উইল থিঙ্ক ফর আ সেকেন্ড টাইম যে নেক্সট টাইম আমি আবার এই ব্যাগটা নিব কিনা, বা এর অ্যাডভান্স যে ভার্সনটা 250 সেটা আমি নিব কিনা। আমার কাছে মনে হয়েছে যে 250 এটা নেওয়ার থেকে আমার এই বাজেট সেগমেন্টে আরও ভালো কিছু অপশনস আছে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু অপশনস আসবে। ওয়েট ফর দেম। অ্যান্ড আমি চাই বাংলাদেশে এই হায়ার সিসি সেগমেন্টে এবং 165 সিসি সেগমেন্টে কম্পিটিশনটা জমুক। একচেটিয়া ব্যবসা, একচেটিয়া বাণিজ্য এটা বন্ধ হোক। আমরা আমাদের একটা জাস্টিফাইড প্রাইসে বাইকগুলো পাই এবং জাস্টিফাইড প্রাইসে পাওয়ার পরে বাংলাদেশে কম্পিটিশন বা বাইকের যে বাজারটা আছে সেই বাজারটা আরেকটু ইমপ্রুভ হোক এবং আমরা বেশ ভালো একটা কম্পিটিটিভ মার্কেট পাই এবং খুবই ভালো আফটার সেল সার্ভিসওয়ালা বাইকগুলো পাবো অ্যান্ড অবভিয়াসলি অ্যাডভান্সড ফিচার্স সমৃদ্ধ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা কোনো রকম রিভিউ ভিডিও ছিল না, দ্যাট মিনস কোনো টেকনিক্যাল ভিডিও না। এখানে কোনো স্পেসিফিকেশন, কোনো টপ স্পিড, কোনো কিছু নিয়ে আমি ডিটেইলস আলোচনা করি নাই। আমি জাস্ট 20,000 কিলোমিটারে আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি এবং আমি মনে করি এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য হয়তো বা একটু হেল্পফুল হবে যে বাইকটা আমি নিব কিনা বা নিলে এটা লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হতে পারে। অ্যান্ড সেসব মিলে আমি যেহেতু 1 বছর বা 15-16 মাস এই বাইকটা রাইড করছি, সুতরাং এই বাইকের এই 15-16 মাস বা 20,000 কিলোমিটার আমার কেমন এক্সপিরিয়েন্স ছিল এবং একদম র এক্সপিরিয়েন্স বাংলাদেশের যে কোনো রাস্তায়, আমি মোটামুটি সব রাস্তায় রাইড করার পরে এই ভিডিওটা বানাইছি যে সব রকম রাস্তায় এটা কেমন পারফরমেন্স করছে। সো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আমি মনে করি এবং আমি চাই অবভিয়াসলি যে এই ভিডিওটা দেখে আমাদের যারা অডিয়েন্স আছেন বা ভিউয়ার আছেন তারা সবাই উপকৃত হবেন অ্যান্ড সবাই উপকৃত হলেই আমার খুশি, আমার লাভ। ইন দ্য মিন হোয়াইল মাঝখানে গ্যাপ হয়ে গেছে, শেষ ভিডিওটা যে আপলোড দেওয়ার পরে বেশ লম্বা সময় পার হয়ে গেছে, কোনো ভিডিও আপলোড দেই নাই। অ্যান্ড এর মাঝখানে বেশ কিছু বাইক লঞ্চ হয়েছে। সো সেই বাইকগুলোর ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ, স্পেশালি রয়্যাল এনফিল্ড যদি হাতে পাই তাহলে সেগুলোর রিভিউ নিয়ে ইনশাল্লাহ সামনে হাজির হব আস্তে ধীরে। এবং সেটা হয়তো এরকম 20,000 কিলোমিটারের ইউজার এক্সপিরিয়েন্স হবে না, জাস্ট শর্ট রাইড রিভিউ এবং টেকনিক্যাল কথাবার্তা হবে। বাট তারপরেও চেষ্টা করব একদম র এক্সপিরিয়েন্স বা একদম 100% ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হতে পারে সেই বাইকে সেগুলো নিয়ে সামনে আসার। সো ততদিন পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি অ্যান্ড ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে অথবা নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্যুরে আবার ব্যাক করবো। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, গুড বাই।